দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আমিরাতে আটক ৫৭ বাংলাদেশির সাজা মওকুফ, সম্পাদকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আইসিটি আইনের মতো কালাকানুন বাতিলের দাবি। ৫ মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নাইকো মামলার শুনানি পিছিয়ে ৮ সেপ্টেম্বর। স্বাধীন কমিশন করে বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবি বিএনপির। কিডনি রোগের নকল ইনজেকশনে সয়লাব রাজধানী। আসল নকল দুটোই সরবরাহ করেন খোদ ইনসেপ্টার বিক্রয় কর্মী। দায় নিতে নারাজ কোম্পানি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া দিল সংযুক্ত আরব আমিরাত। কোটা আন্দোলনের পক্ষে বিক্ষোভ করায় আটক ৫৭ বাংলাদেশির সাজা মওকুফ করেছে দেশটি। তাদের দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর আগে এসব প্রবাসীদের প্রতি কোনো সহানুভূতি নেই বলে জানিয়েছিল শেখ হাসিনা সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নিয়ে ইউএইর প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১ মাসেরও কম সময়ের মধ্যে এই ৫৭ জনের শাস্তি মওকুফ করলেন আমিরাতের প্রেসিডেন্ট। মঙ্গলবার সরকারকে সিদ্ধান্তটি জানায় আরব আমিরাত। প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তো উনি ওনার কথাটা রেখেছেন। এই ৫৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার অন্তত ২ বছর থাকা উচিত বলে মত দিলেন দেশের শীর্ষ দৈনিক পত্রিকাগুলোর সম্পাদক। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় গণমাধ্যম কর্মীদের উপর যথেচ্ছভাবে মামলার বিষয়ে প্রতিকার এবং নিপীড়ন হয় এমন আইনের সংশোধন চেয়েছেন সম্পাদকরা। দেশের মানুষের চাওয়া যাতে গণমাধ্যমে বাধাহীনভাবে প্রতিফলিত হয় সেদিকে খেয়াল রেখে কাজ করতে সম্পাদকদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের ডেকে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন বিভিন্ন পত্রিকার ২০ জন সম্পাদক। দীর্ঘক্ষণ ধরে চলে আলোচনা। অন্তর্বর্তী সরকার কোন কোন কাজ করবে, কতদিন ধরে চলবে এই প্রয়াস, এসবই প্রাধান্য পায় বৈঠকে। গণমাধ্যমের শীর্ষ নীতি নির্ধারকরাও তুলে ধরেন উদ্ভূত পরিস্থিতিতে সাংবাদিকদের অবস্থান। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজা নাম। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যেনতেনভাবে যাতে সাংবাদিকদের ওপর মামলা না হয় সে ব্যাপারে দৃষ্টি রাখতে সরকারকে জানিয়েছেন তারা। সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটা রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন। রাষ্ট্র সংস্কারে জনগণের মতামত যাতে গণমাধ্যমে যথাযথভাবে প্রতিফলিত হয় এমন আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। জাতি কি চায়, কয় বছর হতে পারে, ২, ৩, ৫, এটা নিয়ে উনি ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে এবং সেই ব্যাপারে উনি মিডিয়াকে আহ্বান করেছেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটির বিস্তারিত তুলে ধরে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, সরকারের ক্ষমতায় থাকার যৌক্তিক সময় নিয়ে মত দিয়েছেন সম্পাদকরা। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি ১ বছর না ৬ মাস না ২ বছর না ৩ বছর। বলেছেন যে হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। গণমাধ্যমে যথাযথভাবে সরকারের দোষ ত্রুটি নিয়ে প্রতিবেদন করতেও সরকার প্রধান উৎসাহ দিয়েছেন বলে জানানো হয় ব্রিফিংয়ে। কিছু কিছু জায়গায় আমাদের যদি দোষ ত্রুটি থাকে সেগুলো নিয়েও আপনারা বলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযোদ্ধার সংখ্যা ও নিজের জন্মদিন নিয়ে ৫ মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে এই রায় দেন ঢাকার সিএমএম আদালত।
বেগম জিয়ার আইনজীবী বলেন ৪ বছর আগে বাদীর মৃত্যু হলেও হয়রানির জন্য ঝুলিয়ে রাখা হয়েছিল মামলাগুলো। এছাড়া আদালতে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে ৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩১টি মামলা হয় শেখ হাসিনার সরকারের সময়ে। মামলাগুলোকে রাজনৈতিক হয়রানিমূলক বলে শুরু থেকেই দাবি করে আসছে দলটি। যদিও দুর্নীতির মামলায় বেগম জিয়া কারাগারে যাওয়ার পর থমকে যায় এ সময় মামলার বিচারিক প্রক্রিয়া। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরদিন দুর্নীতির ২ মামলা থেকে মুক্তি দেয়া হয় বিএনপি নেত্রীকে। এরপর বাকি মামলাগুলো থেকে মুক্তির আইনি প্রক্রিয়া শুরু করে দলটি। এর মধ্যে প্রথম ধাপে মঙ্গলবার মানহানি সংক্রান্ত ৫টি মামলা থেকে খালাস চেয়ে আদালতে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে বিএনপি নেত্রীকে খালাস দেন আদালত। বাদী যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন। বেগম জিয়ার আইনজীবীরা জানান ৪ বছর আগে মারা গেছেন মামলার বাদী এবি সিদ্দিকী। এরপরও হয়রানির উদ্দেশ্যে ঝুলিয়ে রাখা হয় মামলাগুলো। এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন ৪ বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে ৮ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট ৮-৯ তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ডিসেম্বরে বেগম জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। একই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও পরে হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। রাজধানী জুড়ে ফার্মেসিতে দেদারসে বিক্রি হচ্ছে কিডনি রোগের নকল ইনজেকশন, যা রোগীকে করে তুলছে আরও অসুস্থ। ইনসেপ্টা কোম্পানির তৈরি ইপোয়েটিন নামক ইনজেকশনটির আসলের সঙ্গে নকলটিও বিক্রি করছে ইনসেপ্টার বিপণন প্রতিনিধি। সময় সংবাদের অনুসন্ধানে এমন চিত্র উঠে এলেও ভেজালের দায় নিতে নারাজ ইনসেপ্টা। মাহির মারুফ ও আবু সাইদ নিশানকে সঙ্গে নিয়ে জিন্নাত আরা জশোয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সোহেল কুরেশি। কিডনি সমস্যায় ভুগতে থাকা রশিদা বেগমকে ইপোয়েটিন ইনজেকশন প্রয়োগ করার পর আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। দেখি 2 পা একসঙ্গে রাখতে পারতেছে না, খুব ছটফট করতেছে। ভুক্তভোগীর ছেলের অভিযোগ, যোগাযোগ করা হলে বিষয়টি চেপে যেতে টাকার লোভ দেখায় রাজধানীর গুলশানের তামান্না ফার্মেসি। তবে প্রমাণ দেখাতে না পারলেও ফার্মেসি মালিকের দাবি তাদের কাছেই বরং চাওয়া হয়েছিল টাকা। তামান্না ফার্মেসি থেকে আমি এটা খরিদ করি। মোট কথা ওনারা টাকা পয়সা দিয়ে আমাদেরকে ম্যানেজ করার চেষ্টা করে। যে লোক ভিকটিম 4 মাস, সে আমার ম্যানেজারে বলছে 5 লাখ টাকা দিতে হবে। ইনসেপ্টার থেকে আমরা মাল কিনছি। সত্যি কি ইনজেকশনটি নকল? মোড়ক দেখে সহজে চেনার উপায় নেই। খেয়াল করলে দেখা যায় ইনসেপ্টার তৈরি আসলটির প্যাকেট খোলার অংশে বাংলায় লেখা নামের এক কোণে একটি আর বর্ণ রয়েছে, নকলটিতে রয়েছে 2টি আর। এবার খুঁজবো নকলটি আসছে কোথা থেকে। ক্রেতা সেজে লাস ফার্মার বনশ্রী শাখায় গিয়ে মেলে আসল এবং নকল 2 ধরনের ইপোয়েটিন। রশিদেও মেলে পার্থক্য। নিউক্লিয়ারের ওদের হচ্ছে 2 রকমের ইনভার্টার, একটা হচ্ছে নিউক্লিয়ার হাইজিনের আর একটা হচ্ছে নিউক্লিয়ার ইনসেপ্টার। এটাও হচ্ছে ওদের দায়। লাস ফার্মা এমন জালিয়াতির দায় চাপায় ইনসেপ্টার বিপণন কর্মীর ওপর। আপনাকে কি 2টা ঔষধই একজন ব্যক্তি দিচ্ছে? না ম্যাম, এখানে হচ্ছে যে ইনসেপ্টার অনেক আমার আছে, ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন লোক আসে অর্ডার কাটে। লাস ফার্মার কর্মীদের সহায়তায় সুনীল হালদার নামে ইনসেপ্টার ওই কর্মীকে খুঁজে পায় সময় সংবাদ। তার বাসায় মেলে নকল ইপোয়েটিন। দায় এড়াতে সুনীল নেন নানা গোজামিলের আশ্রয়। এই 2টার রহস্য কি? এটা আপা প্রিন্টিং এর বেস। আপনি তো ইনসেপ্টার থেকেই আনছেন। সেটার জন্য তো আপনার একটা ছাড়পত্র লাগছে, কাগজ লাগছে। আপনি চাইলে না দিয়ে দিলে এরকম তো হয় না। এটা আমি সরাসরি শুনেন, এই ওষুধ আমি মেডিকেল থেকে আসছে। আমি আমাদের মুগ্ধা মেডিকেলের সামনে যে একটা দোকানের ওরা রাখে, ওইখান থেকে নিয়ে এসেছি। মুগ্ধা মেডিকেলের সামনের যেই ফার্মেসি থেকে সুনীল নকল ইনজেকশন কিনেছেন, তাদের দাবি ইনসেপ্টার বিপণন কর্মী ভুয়া ইপোয়েটিন তাদের কাছে সরবরাহ করছেন। ইনসেপ্টার যে আছে ওনার নাম উত্তম নাম আর কি, ওনারই কলেজ আপনি সারা দিন লোক যদি না জানে, ধরেন আপনার ইনসেপ্টার তো 100% জানে,
আপনারা আমি জীবনে তো প্রথম জানি গেল আর ডাবল আর আমিও তো কখনো জানতাম না। আপনার ওষুধগুলো কে দেয়? ক্রেতা সেজে শাহবাগ এলাকায় সময় সংবাদ। এবার ফার্মেসির কর্মীর সহযোগিতায় প্রশ্নের মুখোমুখি ইনসেপ্টার এক বিপণন প্রতিনিধি। নকল ইনজেকশন ইনসেপ্টা থেকেই দেয়া হয় জানিয়ে ওই মুহূর্তেই উধাও তিনি। ইনসেপ্টা আপনাকে এই ঔষধটাই দিছে, তাই? হ্যাঁ, হ্যাঁ। এই যে যেখানে পেছনে ডাবল আর লেখা, এটাই? জি জি, আমি ইনসেপ্টার প্রোডাক্টই দিছি। হ্যাঁ, ইনসেপ্টার কোথা থেকে আনছেন? আমাদের অফিসের প্রোডাক্ট। তার কোনো প্রমাণ আপনার কাছে এখন নেই? আমি দিতে পারবো, আমার অফিস ইনভয়েস তো অবশ্যই আছে। নকল ওষুধ কোথা থেকে বাজারে আসছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ইনসেপ্টা। ডাবল আর আপনাদের যে সন্দেহ যেটা নিয়ে উৎপত্তি এবং সন্দেহটা মানে কোনোভাবেই অমূলক না। ফার্মেসি এবং কোম্পানি উভয় পক্ষই জড়িত থাকার সম্ভাবনা আছে। প্রতিরোধের ব্যাপারে যত দূর পর্যন্ত যাওয়া লাগে সেই পর্যন্ত যাব। সময় সংবাদের থেকে পাওয়া তথ্যে অভিযানে মাঠে নামার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। সারা বাংলাদেশে আমাদের 52টা অফিস আছে, সেইখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টররা কাজ করতেছে, তাদেরও আমরা জানিয়ে দিব যে এই ওষুধটা যেখানে পাওয়া যাবে সেখান থেকে যেন উদ্ধার করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আশঙ্কার বিষয় হচ্ছে রাজধানী ছাড়াও দেশের আর কোন কোন জেলায় এই নকল ইপোয়েটিন ছড়িয়ে গেছে। তবে সব ছাপিয়ে একটি প্রশ্ন থাকে, যে ঔষধকে মানুষ জীবন বাঁচানোর জন্য ব্যবহার করে, সেই ঔষধে যদি তাকে মৃত্যুর দিকে ধাবিত করে তাহলে মানুষ বাঁচার আশা পাবে কি করে? জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। অবৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ। মধ্যরাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে। দুপুরে সচিবালয়ে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, মাদক নিয়ন্ত্রণে অভিযান চালানো হবে গডফাদারদের বিরুদ্ধেও। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নতি করা যায় এবং এই ব্যাপারে আমরা কিছু কিছু পদক্ষেপও নিব। শেষ হয়ে যাচ্ছে অবৈধ বা বৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষ তারিখ। রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সকালে রিটটি দায়ের করেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি জানান, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছিলেন তারা। সংস্থাটি এ বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছেন। গত 17 আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাৎ করেছেন শেখ হাসিনা ও তার পরিবার। এতে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। যদিও গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলে দাবি করেছে রোসাটম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আমিরাতে আটক 57 বাংলাদেশির সাজা মওকুফ। সম্পাদকের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আইসিটি আইনের মতো কালাকানুন বাতিলের দাবি। এবং 5 মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া। সাক্ষী না আসায় নাইকো মামলার শুনানি পিছিয়ে 8 সেপ্টেম্বর। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।